গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ রবিবার, আবার একটা ছুটির দিন, কিন্তু রয়েছে কাজের অনেক ফিরিস্তি। যাই হোক, এই দেখুন আমার ছাদ বাগানে কিন্তু চন্দ্রমল্লিকা দেখা দিয়েছে। আর কত চন্দ্রমল্লিকা ফুটেছে দেখলেন, পুরো ঝাঁকে ঝাঁকে। আর এই হলো আজকের শো স্টপার। এই রঙটাকে কি বলবো, স্যাফরন বলবো না হালকা কমলা রং বলবো, নাকি ওই হালকা আগুন রং? যাই হোক, অপূর্ব সুন্দর গোলাপটা ফুটেছে। আর এই যে গোলাপটা দেখছেন, একে মার্বেল গোলাপ বা টাইগার প্রিন্টও বলে। মানে প্রথমে আপনার একটু হলদেটে বা সাদা কুড়ি হয়, তারপরে আস্তে আস্তে এরকম লাল এবং কোথাও কোথাও ওরকম গোলাপি আভাও দেখা যায়। এখন ফিরছি ছাদে, কারণ ব্রাশ করতে করতে দুজনে গিয়েছিলাম উপরে। দেখে এলাম ছাদের কি অবস্থা আর কতটা রোদ এসেছে। কারণ ঘড়িতে এখন বাজে 6:45। আমরা 10 মিনিট মতন ছাদে কাটিয়ে নিচে এসেছি। সকালবেলার এই টুকিটুকি কাজগুলো সেরেই উঠবো ছাদে। অনেক কাজ রয়েছে ছাদে আজকে, প্রায় 2 ঘন্টা তো লাগবেই। মানে আমরা একটা ভেবেই রেখেছি যে 7টা থেকে কাজ যদি শুরু করি, 9:30 10টার মধ্যে কমপ্লিট করতেই হবে। তারপরে এসে ব্রেকফাস্ট বানাবো। আর ছুটির দিনে একটু ভালো মন্দ রেঁধে খাওয়া, একটু ঘুরতে যাওয়া। আর ঠান্ডা পড়ে গেছে, মানে শীত তো চলে এসেছে, পুরো জাঁকিয়ে পড়েছে, তো ঘুরতে তো যেতেই হবে। সব মিলিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা আছে, জানি না কতটা সাকসেসফুল হবে। যাই হোক, চলুন যাই, এবার কাজ শুরু করি। উত্তম তো আমার আগেই পৌঁছে গেছে, ও শুরু করে দিয়েছে কাজ। আমরা আজকে প্রায় 19-20টা মতন গাছ লাগাবো। কি কি গাছ লাগাবো আর কি সার দিই, কীভাবে মাটি তৈরি করি, আপনাদের অনেক প্রশ্ন ছিল, বিভিন্ন সময় বিভিন্নজন প্রশ্ন করেছেন। সব প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বেশ কয়েকদিন আগে কয়েকটি রান্নাঘরের ছবির প্রেক্ষাপটে একটি রবিবারের গল্প নিয়ে আমি লিখেছিলাম। সেখানে তো জানিয়েই ছিলাম যে উত্তম নিজে থেকে কোনো কাজে হাত দেয় না, তবে সময়সূচি দিয়ে একটা কাজের লিস্ট যদি ওকে দিয়ে দেওয়া যায়, আপনার কাজ কিন্তু হয়ে যাবে। মানে খানিকটা বলতে পারেন যান্ত্রিক মানুষ আর কি, কর্পোরেট জগতের তো না করে না, আর আমাকে সাথে থাকতে হবে। মানে ওই যে আমি লিডার আর ও আমার সাথে সাথে কাজ করে, আমি যেমন বলবো তেমন করবে। মানে টাচ আপ বা ফিনিশিং, এই জায়গাটা ও আমার উপরে চোখ বন্ধ করে ভরসা করে, যে প্রত্যেকটা গাছ লাগাবে আর একবার করে আমায় জিজ্ঞাসা করবে, দেখো তো মিডিল হয়েছে কিনা। মানে এই গাছটাকে যদি আমরা টবের মাঝখানে বসাতে না পারি, একা বেকা টেরা হয়ে যায়, তাহলে সব দায় গিয়ে পড়বে তার ঘাড়ে। তিনি সেই দায় নিতে রাজি নন, যত দায় থাকবে সব আমার ঘাড়ে। যাই হোক, অনেকক্ষণ ধরে আপনাদের সাথে বকর বকর করলাম, এবার আসি কাজের কথায়। গাছে আমরা কি সার দিই? গাছে আমরা চেষ্টা করি একেবারেই জৈব সার ব্যবহার করতে, কোনো রকম আর কি রাসায়নিক সার ব্যবহার না করতে। তো গাছ বাড়ছে না, এবার ভাবছি একটু রাসায়নিক দিতেই হবে। এতদিন পর্যন্ত আমরা গোবর সার আর তার সাথে খোল জল আর বিভিন্ন সবজি পচিয়ে একটা জল তৈরি করে সেই জল এমনি অন্য প্লেন জলের সাথে মিশিয়ে, মানে আপনার যে 500 ml জলের বোতলগুলো হয় ছোট, সেই বোতলের 1 বোতল জল আপনি 10 লিটারের বালতির জলের মধ্যে মিশিয়ে দিয়ে সেই জল গাছের গোড়ায় দিতে পারেন। আমরা এইভাবেই গাছে আর কি সার দিয়ে থাকি। আর যদি মিলিবাগ এই ধরনের কোনো পোকা ধরে, মানে আপনি বুঝবেন কি করে, পুরো সাদা একটা আস্তরণ পড়ে যায় গাছের পাতার পিছন দিকে, ডালে। প্রথমে পাতার পিছন দিক থেকে শুরু করে। যাই হোক, আসছি সে কথায় আবার। এখন দেখুন আমার মোরগ ফুলের গাছে কি সুন্দর বীজ হয়েছে। একটা গাছ তো কোথা থেকে অজান্তেই এসে হয়েছিল টবের মধ্যে, এখন একটা গাছ থেকে এতগুলো গাছ আমি তৈরি করতে পারবো। এবছর আর লাগাবো না, পরের বছর শীতের আগে আমি গাছ তৈরি করে নেবো বীজ থেকে। বীজগুলো সংরক্ষণ করে রাখবো, একটু রোদ পেয়ে নিই আর একটু ভালো ঝরঝরে হয়ে যাক, তারপরে এগুলোকে তুলে রেখে দেবো ভালো করে যত্ন করে। হ্যাঁ, যে কথা বলছিলাম যে মিলিবাগ যদি এই রকম হয়, তাহলে আপনাদের কোনো রাসায়নিক স্প্রে করতে হবে না। ঘরে যে শ্যাম্পু আপনারা ব্যবহার করেন বা ক্লিনিক প্লাসের পাতা নিয়ে এসে একটু জলে গুলে নিয়ে স্প্রে করে দিতে পারেন। আমার গাছে দেখলাম মিলিবাগ হয়নি। যে আমি চন্দ্রমল্লিকা গাছ নার্সারি থেকে কিনে এনেছি, সেই গাছে দেখলাম গুড়ি গুড়ি একটা কালো পোকা হয়েছে। তো ভাবছি সেই গাছেও একটু শ্যাম্পু স্প্রে আগে করে দেখব, যদি হয় তা না হলে নার্সারি ছেলেটির সাথে আবার কথা বলতে হবে। কথা বলতে বলতে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, 2টি ব্যাগে 2 রকম সার ছিল। একটা গুড়ি গুড়ি হোমিওপ্যাথি ওষুধের বলের মতন, আর একটা কালো রঙের। ওটা হচ্ছে কালো রঙের যে সার, সেটা ভার্মি কম্পোস্ট। আর গুড়ি গুড়ি যে দানার মতন, ওটা হচ্ছে ডিএপি।
নার্সারি থেকেই দিয়ে দিয়েছে, ওরা বলেছে যে গাছগুলো বসানোর সময় একটু মিশিয়ে দিতে। আর মাটি তো আমি নার্সারি থেকেই তৈরি করে আনি, যখন গাছ নিই তাদের জামা কাপড় মানে টব আর মাটি একসাথে আমি কিনে নিয়ে বাড়ি আসি। মাটি ওরা তৈরি করে দেয় হচ্ছে আপনার গার্ডেন সয়েল, তার সাথে একটু লাল বালি আর তার সাথে আপনার গোবর সার মিশিয়ে মাটি তৈরি করে দেয়। আর ওই জানেন তো যে টবের নিচে একটু খোলাম খুঁচি দিতে হয়, তারপরে একটা বালির একটুখানি লেয়ার দিতে পারলে ভালো, তারপরে আপনাকে মাটি দিতে হয়। তো আমরা সেভাবেই টব যেমন করে টবের মাটি রেডি করে বা টবে মাটি ফুল করে সেভাবেই করেছি। এবং টবের থেকে না মানে 4 ইঞ্চি মতন জায়গা আপনাকে একটু ফাঁকা রাখলে ভালো হয় মাটি দেওয়ার পরে, যাতে করে জলটা ভালো থাকে, তাহলে গাছের গ্রোথও ভালো হয়। আর শিকড়গুলো যদি লাগানোর পরে একটু উপর দিকে উঠে আসে তাহলে সেক্ষেত্রে পরে আবার আপনি মাটি দিয়ে ফিল করতে পারবেন। যাই হোক, এই 20টা গাছ লাগানো, আর এইখানে যে ছাদের জায়গাটা নোংরা হবে, আর গাছের তলায় ট্রে দিতে পারিনি কারণ আমরা গাঁদা গাছের জন্য যে ছোট সাইজের ট্রেগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো কম পড়েছে, মানে 25টা আমাদের গাঁদা গাছের টব রয়েছে, ট্রে ছিল 7টা, আর পরে আজকের এই 20টা গাছ তারও ট্রে আনা হয়নি। সব মিলিয়ে আমার প্রায় 30-40টা ট্রে এখন লাগবে। ট্রে থাকলে যেটা হয় ছাদটা কম নোংরা হয়। যাই হোক, উত্তম গেছে মাটি আনতে। হাঁপিয়ে গেছো? মাটি কম হয় নাকি? সত্যি মাটির বস্তা যথেষ্ট ভারী। যারা বাড়িতে কাজে আসেন আমি ওনাদেরকে দেখে তাই ভাবি কি ভারী ভারী জিনিস ওনারা অনায়াসেই তুলে ফেলেন। মানে সবটাই অভ্যাস, তাই না? আমরা তো এই সমস্ত কাজ করতে অভ্যস্ত নই। এবার আপনারা বলতেই পারেন যে দিদি মালি ডেকে নিলেই তো পারো বা মালি রাখতে পারো। এইটুকু ছাদ বাগানের জন্য আবার মালি? তারপরে আবার গ্রামে না এরকম আপনি চাইলেই কাজের লোক পাবেন না। মানে আপনি চাইলেই কোনো হেল্পিং হ্যান্ড আপনাকে এসে এরকম 1-2 দিনের জন্য কাজ করে দিয়ে যাবে না। আর সারা বছরের জন্য এইটুকু বাগানের জন্য আমরা মালি রাখতে চাইও না। মোদ্দা কথা, মালির যা চার্জ সেটা দিতে গেলে সত্যিই কেমন একটা মনে হয় যে থাক, ওই গাছে জল দেওয়া আর একটু সার দেওয়া নিজেরাই করে নিতে পারবো। আর তার থেকেও বড় কথা, আমার নিজে হাতে গাছ লাগাতে আর গাছের পরিচর্যা করতে ভীষণ ভালো লাগে। গাছের সাথে আপনি যত সময় কাটাবেন তত আপনার মন ভালো থাকবে, উৎফুল্ল থাকবে। আজকালকারের মানুষজন তো বেশিরভাগ সময় ডিপ্রেশনে ভোগেন, তাই না? আর এই হলো একটা লেমন গ্রাস, ওকেও নিয়ে এসেছি, লাগিয়ে দিলাম। আর পুদিনা পাতাগুলো না আমার মারা গেছে, তাই একটা পুদিনা পাতা গাছও আমি এনেছি। আর নিশ্চয়ই স্ট্রবেরি গাছটা লক্ষ্য করেছেন। আর আজকে লাগাবো চন্দ্রমল্লিকা প্রায় 15টা মতন, আর তার সাথে গোলাপ গাছ এনেছি 3টে, আর একটা আছে সাদা জবার গাছ। যাই হোক, গাছ লাগানো মোটামুটি আমাদের হয়েছে। এবার ছাদটা পরিষ্কার করব। দেখুন কিভাবে মাটি হয়ে পুরো ধুলো হয়ে গেছে। অল্প থাকতেই পরিষ্কার করে না রাখলে আবার শ্যাওলা ধরে যাবে। যাই হোক, গেছিলাম নিচে, নিয়ে চলে এসেছি ছাতুর শরবত। কাজ করতে করতে সব হাঁপিয়ে গেছি, এখন একটু ছাতুর শরবত খাচ্ছি। এত ঠান্ডা লেগেছে, গলার ভয়েসটা গেছে বিগড়ে একেবারে। আর উত্তম বালতি করে জল দিয়ে দিয়েছিল, আর আমি ঝাঁটা দিয়ে পুরো ছাদটা পরিষ্কার করে দিয়েছি। তবে এখান থেকে টবগুলো সব সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের ওই পাশের অংশে ছাদের। তারপরে এই জায়গাটা পুরো ফাঁকা করে পুরো ক্লিন করেছি। সেই সময় আমি কোনো ভিডিওগ্রাফি করতে পারিনি, কারণ দুজনের হাতই ভীষণ নোংরা ছিল, তাই ভিডিওগ্রাফি করা সম্ভব হয়নি। আমি জানি না কতগুলো টব এখন বর্তমানে আমাদের রয়েছে, তবে 100টা মনে হয় হয়েই যাবে। এখন বেজে গেছে 9:45। আমরা ছাদে এসেছি 7টার সময়। আমরা ভেবেছিলাম 2 ঘন্টায় আমাদের কাজ হয়ে যাবে, 2 ঘন্টার থেকেও অনেক বেশি সময় লেগে গেল। যাই হোক, তবু সময়ের মধ্যেই আছি। আর দেখলেন আমার এই দোপাটি ফুলের রঙটা কি সুন্দর হয়েছে, আর পরপর 4টে দোপাটি গাছ। চলুন এবার নিচে যাই, এবার ব্রেকফাস্ট বানাই। ছাদের গল্প তো এক প্রকার মিটলো। চন্দ্রমল্লিকা গাছ লাগাতে গিয়ে এই 2টো ডাল ভেঙে গেছে, তাই ওদেরকে জলে রেখে দিলাম। কি সুন্দর লাগছে দেখুন। টিভির সামনে রাখার থেকে দেখছি জানলায় রাখলে বেশি ভালো লাগছে, তাই এখানেই রেখেছি। এখন বানাবো স্যান্ডউইচ। আর স্যান্ডউইচ বানাতে বানাতে আপনাদেরকে আরও একটা টিপস দিই। গাছ লাগানোর পরে 10-15 দিন পরে যদি দেখেন গাছের গোড়ার মাটিটা অনেক টাইট হয়ে গেছে, তাহলে হালকা করে একটু আলগা করে দেবেন, তাহলে গাছের গ্রোথ ভালো হবে। আর সার তো আপনাদেরকে বলেই দিলাম। এছাড়াও আপনারা সুফলা ব্যবহার করতে পারেন, তবে এই সুফলা বা ডিএপি কখনোই গাছের গোড়াতে ডিরেক্ট দেবেন না, মানে টবের
কোনা দিয়ে ধার দিয়ে সামান্য পরিমাণে ছড়িয়ে দেবেন। ও ধীরে ধীরে মাটির সাথে মিশে যাবে, তারপরে গাছ নিজের খাবার সেখান থেকে পেয়ে যাবে। আর একটা কথা বলি, গোলাপ গাছে কিন্তু হাড়কুচি, শিংকুচি আর নিমখোল এই 3টে মিক্সড করে আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি। তাতে গোলাপ গাছের গ্রোথ ভালো হয় আর ফুলের সাইজও খুব ভালো হয়। আমার ছাদে তো হনুমানের বেশ অত্যাচার আছে, আর ওরা এসে না গোলাপ গাছটাই মুড়ে খেয়ে যায়, গোলাপ গাছ আর তুলসী গাছ। মানে আমার এত খারাপ লাগে, তারপরে উত্তম বলবে ওদেরকে তাড়াবে না, খাচ্ছে খাক, তোমার গাছ আবার ঠিক হয়ে যাবে। আর আজকাল তো দেখছি ফুরুষ ফুলের গাছের পাতাও পুরো মুড়ে খেয়ে চলে যাচ্ছে। আপনাদের বাগানেও এইরকম হনুমানের অত্যাচার আছে কিনা আমাকে জানাবেন তো কমেন্ট করে। সকাল থেকে আপনাদের সাথে ছাদ বাগানের গল্প আর তাদের পরিচর্যা নিয়ে অনেকটা সময় কেটে গেছে। আর এখন আমি এইগুলো ভেজে নিচ্ছি, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার, আর পনিরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পাতলা স্লাইস করে নিলেই ভালো হতো, কিন্তু উত্তম বলে যে ওইভাবে নাকি পনিরে ঝাল মশলা কিছুই ঢোকে না, ভালো লাগে না খেতে তার। তাই জন্য আজকে আমি এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। মানে ওর কথা সব থেকে ভালো হয় যে পেস্ট করে যদি আমি একটা মশলা দিয়ে মেয়োনিজের মতন তৈরি করে নিতে পারি, তাহলে সেটা দিয়ে স্যান্ডউইচ বানাতে সুবিধাও হবে আর খেতেও আরও দুর্দান্ত লাগবে। এই আইডিয়াটা আমার বেশ ভালো লেগেছে, ভাবছি পরে একদিন ট্রাই করব, আর যদি আমি সাকসেসফুল হই তাহলে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। যাই হোক, আমি এখানে এইগুলো ভাজার জন্য একটু বাটার ব্যবহার করেছি, বাটারে বেশ ভালো লাগে খেতে। আর শুকনো তাওয়াতে আমি ব্রেডগুলোকে হালকা করে সেঁকে নিয়েছিলাম। মশলাপাতি বলতে একটু অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স আর একটু লবণ এই দিয়েছি, আর কিছুই দিইনি। আর এর ওপরে একটু চেডার চিজ দিয়ে দেবো। একটা করে চিজ পুরোটাতে দেবো না, হাফ করেই দেবো, তাহলে একটু ক্যালোরিকে কন্ট্রোল করা যাবে। কারণ আজকে রবিবার, আর রবিবার তো বাঙালি কবজি ডুবিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, তাই ক্যালোরিকে এখন থেকে একটু বেঁধে রাখতে হবে। উত্তম খুব তাড়াহুড়ো করছে, কারণ আমার মামা শ্বশুর ফোন করেছেন একটা জমি সংক্রান্ত বিষয়ে, ওরা কথা বলতে যাবে। তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, হয়তো কোনো সুখবর হতে চলেছে, আপনাদেরকে অবশ্যই জানাবো যদি সব কিছু ঠিকঠাক হয়। আর শীত পড়ার পর থেকেই না আমার খিদেটা ভীষণ বেড়ে গেছে, জানি না শুধু আমার সাথেই এমন হচ্ছে কিনা নাকি আপনাদের সাথেও হচ্ছে। আর মাঠে খাটার মতন ছাদে এতক্ষণ ধরে খাটাখাটনি করে এসেছি, যেন মনে হচ্ছে পেটে একেবারে ঘোড়া দৌড়, এমন খিদে পেয়েছে। ওই ছাতুর শরবতটা পেটের এক কোনায় পড়ে রয়েছে, যদিও খুব পাতলা করে ছাতুর শরবত আমি গুলে নিয়ে গিয়েছিলাম। যাই হোক, উত্তমের প্লেটটা রেডি, ওকে দিয়ে দিই দাঁড়ান। এত তাড়াহুড়ো করছে জানি না, আমাকে বলছে তুমি খেয়ে নাও, এতগুলো আমি খাবো না। আমার জন্যও তো বানিয়েছি বলুন। এখন আমার টেনশন হচ্ছে এই 2খানা স্যান্ডউইচ আমি খেতে পারবো কিনা, বানিয়ে তো নিয়েছি, না পারলে উত্তমের আবার খেয়ে নেবে, কারণ ওর আবার খিদে পাবে আমি জানি। ও প্রচুর খাটনি করেছে আজকে, আমি আজকে ওর হেল্পার ছিলাম। যাই হোক, আপনাদেরকে তো তখন মিলিবাগের কথা বলছিলাম। মিলিবাগের জন্য আপনারা শ্যাম্পু জল যেমন ব্যবহার করতে পারেন, আর একটা কাজ করতে পারেন, নিম পাতা জলে ফুটিয়ে জল ঠান্ডা করে সেই জলও স্প্রে করতে পারেন, তাতে করেও কিন্তু মিলিবাগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর মিলিবাগ যদি একবার আপনার বাগানে আসে, সেটা যদি লক্ষ্য না রাখেন, তাহলে কিন্তু আপনার বাগানে পুরো মিলিবাগ ছেয়ে যাবে। আর একটা কথা স্বীকার করে নিই যে বাগান সম্পর্কে আমার জ্ঞান খুবই অল্প। যতটুকু নার্সারির ওই ভাইটির কাছ থেকে আমি শুনে আসি বা শিখে আসি, ততটুকুই আমি ফলো করি, আমার গাছেদের সেইভাবেই পরিচর্যা করি। আমার গাছেরা ভালো আছে, আপনারা চাইলে এই সারগুলো ব্যবহার করে দেখতে পারেন। যাই হোক, খেয়ে দিয়ে উঠে আর বসবো না, দুপুরে রান্না শুরু করব। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন।